হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। আমরা কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার শুরু করেছিলাম। তোমাদের প্রথম পর্বে আমি দেখিয়েছি বিক্রিয়া হারকে কিভাবে তোমরা প্রকাশ করবে এবং সেখান থেকে বিক্রিয়া হারের একক আমরা বার করেছিলাম এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা বিক্রিয়া হারকে কিভাবে প্রকাশ করবে তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এগুলো আমরা দেখিয়েছিলাম। আজকে দ্বিতীয় পর্বে ঠিক তারপর থেকে আমরা স্টার্ট করব। আচ্ছা, বিক্রিয়া হারকে তোমরা কিভাবে প্রকাশ করবে সেটা দেখেছিলে, কিন্তু এই বিক্রিয়া হারকে দুইভাবে সাধারণত ভাগ করা যায়। একটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার মানে হচ্ছে কোনো তাৎক্ষণিক বিক্রিয়া হার বলতে কোনো এক মুহূর্তে, ধরো কোনো একটা নির্দিষ্ট মোমেন্টে বিক্রিয়ার গতিবেগ, সেটাকে আমরা বলছি ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেট। আর একটা হচ্ছে অ্যাভারেজ বিক্রিয়া হার। তাহলে অ্যাভারেজ বিক্রিয়া হার হচ্ছে কি দুটো নির্দিষ্ট সময়ের ব্যবধানে, ধরো আমার এই 10 মিনিটের মধ্যে আমার বিক্রিয়ার বেগ কতটা হচ্ছে, তাহলে এই 10 মিনিটের ব্যবধানে বিক্রিয়ার বেগের যে পরিবর্তন সেটাকে আমরা বলি কি অ্যাভারেজ বিক্রিয়া হার বা অ্যাভারেজ রিঅ্যাকশান রেট। তাহলে আজকে আমরা প্রথমত অ্যাভারেজ রিঅ্যাকশান রেট এবং তাৎক্ষণিক বিক্রিয়া হার এই দুটো সম্বন্ধে একটু জানবো। তারপরে আমরা জানবো কি বিক্রিয়কের গাঢ়ত্বের সঙ্গে বিক্রিয়া হারের কী সম্পর্ক। তাহলে এই বিক্রিয়ার গাঢ়ত্বের সঙ্গে বিক্রিয়া হারের কী সম্পর্ক তোমরা ক্লাস 11-এ রাসায়নিক সাম্য যে চ্যাপ্টারটা পড়েছিলে সেই চ্যাপ্টারে তোমরা করে এসছো। আজকে এখান থেকে এই ল অফ মাস অ্যাকশনকে ইউজ করে আমরা বিক্রিয়া হারকে কিভাবে প্রকাশ করতে পারবো বা রেট ইকুয়েশনটাকে কিভাবে আমরা লিখবো, তাহলে সেইগুলো কিন্তু আজকে আমরা ক্লাসে আলোচনা করব। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করা যাক। আচ্ছা, প্রথমত দেখো আমরা যেটা করাবো সেটা হচ্ছে গড় বিক্রিয়া হার বা আমার অ্যাভারেজ রিঅ্যাকশন রেট। তাহলে গড় বিক্রিয়া হার গড় বিক্রিয়া হারকে আমরা তাহলে একটু আগে বলেছি কি দুটো নির্দিষ্ট সময়ের ব্যবধানে বা সময়ের ব্যবধানে কোনো বিক্রিয়ার গতি তাহলে গতিকে বা গতির পরিবর্তনকে আমরা কি বলি, গড় বিক্রিয়া হার বলি আমরা। এখন ধরো এ থেকে বি একটা রিঅ্যাকশান হচ্ছে, ধরো এ হচ্ছে এটা রিঅ্যাক্ট্যান্ট মানে বিক্রিয়ক, তাহলে এটা হচ্ছে একটা রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল এবং এইটা বিক্রিয়া করে ধরো বি উৎপন্ন করছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ। এখন ধরো কোনো একটা সময় t1 সময়ে ধরে নাও, ধরো এ যে বিক্রিয়ক যেটা তোমরা নিয়েছিলে, ধরো t1 সময়, ধরো t1 মানে হতে পারে একদম শুরুতে হতে পারে ধরো 2 মিনিট পর, 3 মিনিট পর বা এনি টাইম হতে পারে। t1 সময়ে ধরো তুমি এর গাঢ়ত্ব এ, এবং t1 সময় এর গাঢ়ত্ব ধরো আমি a1 ধরলাম একদম প্রারম্ভিক যেটা, আর t2 সময় মানে আরেকটু কিছু সময় যাওয়ার পর সেটাকে আমি t2 ধরো তুমি 5 মিনিটে এর গাঢ়ত্ব দেখেছিলে a1, ধরো এর গাঢ়ত্বের জায়গাটা তুমি দেখেছিলে 10 মোল পার লিটার বা এনিথিং যা কিছু হতে পারে, এবং t2 সময় মানে কিছু সময় পর তুমি আবার এর গাঢ়ত্ব পেলে কত, ধরো a2 পেলে, তাহলে এর গাঢ়ত্ব কত পাচ্ছ a2। তাহলে আমরা বলতে পারি তাহলে t1 তাহলে t2 মাইনাস t1, তাহলে এই সময়ের ব্যবধান, তাহলে এই সময়ের অন্তরে তাহলে গাঢ়ত্বের পরিবর্তন তাহলে কত হয়েছে, তাহলে এই সময়ের ব্যবধানে তাহলে গাঢ়ত্বের পরিবর্তন হয়েছে তাহলে a2 মাইনাস অফ a1, তাহলে এটা আমার গাঢ়ত্বের পরিবর্তন কত হচ্ছে a1। তাহলে t2 সময়ে তোমার গাঢ়ত্ব হচ্ছে a2 আর t1 সময়ে গাঢ়ত্ব হচ্ছে a1, তাহলে গাঢ়ত্বের পরিবর্তন কত, তাহলে গাঢ়ত্বের পরিবর্তন আমরা বার করতে গেলে লিখবো কি t2 সময়ে গাঢ়ত্বের পরিবর্তন কত মাইনাস অফ t1 সময়ে গাঢ়ত্বের পরিবর্তন কত। তাহলে দেখো আমরা a2 মাইনাস অফ a1 লিখলাম। তাহলে এইটাকে t2 মাইনাস t1কে সাধারণত ডেল-টি আকারে প্রকাশ করা হয়। তাহলে সময়ের ব্যবধানকে যখনই আমি কোনো দুটো জিনিসের অন্তর করব মানে বিয়োগ করব আমরা, তখন সেটাকে ডেল আকারে প্রকাশ করা হয়। ডেল মানে হচ্ছে দুটো সময় বা যে কোনো দুটো জিনিসের ব্যবধান বোঝায়। আর ডেল-টি, তাহলে ডেল-টি সময়ের ব্যবধানে তাহলে এখানে গাঢ়ত্বের পরিবর্তন কত হবে, তাহলে এইটাকে আমরা প্রকাশ করব ডেল-এ, তাহলে ডেল অফ এ দ্বারা, তাহলে ডেল-এ, তাহলে আমরা লিখতে পারি তাহলে ডেল-এ ইকুয়াল টু a2 মাইনাস অফ a1, a2 মাইনাস অফ কত হচ্ছে a1। আচ্ছা, এবারে দেখো তাহলে ডেল-টি সময় তাহলে কত ব্যবধান হচ্ছে, ডেল-এ ইকুয়াল টু a2 মাইনাস অফ a1, এটা হচ্ছে। আচ্ছা, এবারে দেখো তো আমরা এর আগে বলেছি কি বিক্রিয়া হারকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। তাহলে বিক্রিয়া হার কাকে বলা হচ্ছে, প্রতি একক সময়ে বিক্রিয়কের গাঢ়ত্বের যে পরিবর্তন হয় সেটাকে আমরা বিক্রিয়া হার বলি। তাহলে আমরা জানি কি বিক্রিয়ক, তাহলে আমরা যত তাহলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে তাহলে বিক্রিয়ক যেটা রয়েছে এর গাঢ়ত্ব কিন্তু আস্তে আস্তে কমতে থাকে আর বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বাড়তে থাকে। তোমাদেরকে আমরা একটা গ্রাফ দেখিয়েছিলাম ফার্স্ট একদম ভিডিওয়, প্রথম যে দেখো এখানে আমরা দেখিয়েছিলাম কি এইটা হচ্ছে বিক্রিয়ক, তাহলে বিক্রিয়কের ক্ষেত্রে আমরা গ্রাফটা দেখেছিলাম কি ঠিক এরকম। তাহলে একদম ফার্স্টে কি হচ্ছে গ্রাফটা তাহলে এর কনসেন্ট্রেশন বেশি আছে, তাহলে এই দিক বরাবর হচ্ছে গাঢ়ত্ব রাশি, এই দিক বরাবর গাঢ়ত্ব রাশিমালা,
গাঢ়তা, আর এই দিক বরাবর হচ্ছে আমরা বিক্রিয়ার প্রোগ্রেশন বা সময় লিখতে পারি। তাহলে এখানে বিক্রিয়ার অগ্রগতি। আচ্ছা, এটা আমরা তাহলে বিক্রিয়কের ক্ষেত্রে, আর বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি ঠিক আস্তে আস্তে বাড়তে থাকে, এই বরাবর হয়েছিল। তাহলে বিক্রিয়কের ক্ষেত্রে দেখো একদম যখন টি ইকুয়াল টু যখন 0, মানে এটা আবার টাইম, তাহলে টি ইকুয়াল টু যখন 0 বিক্রিয়কের গাঢ়ত্ব কিন্তু বেশি আছে, আর যত টাইম যত যাচ্ছে আস্তে আস্তে কি হচ্ছে তোমার বিক্রিয়কের গাঢ়ত্ব কিন্তু তাহলে কমে যাচ্ছে। তাহলে এখানে দেখো A2 আর A1, তাহলে নিশ্চয়ই তোমরা দেখো তাহলে A2টা কী হচ্ছে ছোট হচ্ছে, A2-র মান ছোট আর A1 এর মান বড়। তাহলে এখানে এই A2 মাইনাস A1টা এটা কী হবে নেগেটিভ রাশি, এটা কিন্তু একটা নেগেটিভ রাশি আসবে। তাহলে আমরা বিক্রিয়া হারের ডেফিনেশন অনুযায়ী আমরা তাহলে বিক্রিয়া হারকে তাহলে কীভাবে প্রকাশ করতে পারবো বলো? বিক্রিয়া হার তাহলে এটা ইকুয়াল টু মাইনাস অফ ডেল এ বাই ডেল টি। তাহলে বিক্রিয়া হার তাহলে আমার কত আসলো? মাইনাস অফ ডেল এ বাই ডেল টি। আচ্ছা, এটা হচ্ছে আমরা বিক্রিয়কের আকারে প্রকাশ করেছি। একইভাবে আমরা বিক্রিয়াজাত পদার্থের আকারেও কিন্তু আমরা এটাকে প্রকাশ করতে পারবো। তাহলে একইভাবে যদি তোমরা করো, ধরো T1 সময়ে ধরো বিক্রিয়াজাত পদার্থ যেটা ধরো ফার্স্ট ধরে নাও B1 ছিল, এর গাঢ়ত্ব B এর গাঢ়ত্ব B1, T2 সময়ে কত হচ্ছে B2, T2 সময়ে B2। তাহলে এই ডেলটি সময়ের ব্যবধানে, তাহলে ডেলটি ইকুয়াল টু কত হচ্ছে T2 মাইনাস T1 সময়ের ব্যবধানে, তাহলে এর গাঢ়তের পরিবর্তন কত হবে? তাহলে গাঢ়তের পরিবর্তন হবে B2 মাইনাস অফ B1। আচ্ছা, তাহলে এটাকে আমরা কী আকারে লিখতে পারি? ডেল বি। তাহলে এটা ইকুয়াল টু আমরা ডেল অফ বি। তাহলে অথবা আমরা তাহলে বিক্রিয়া হার তাহলে আর দ্বারা লিখতে পারি, তাহলে কত হবে? ডেল বি বাই কত আসছে? ডেল বি বাই আমার এখানে ডেল টি। তাহলে ডেল বি বাই ডেল টি আসছে এখানে। তাহলে এখানে দেখো বিক্রিয়া হারটাকে আমরা তাহলে এইভাবে প্রকাশ করেছি। তাহলে এখানে আর ফর বিক্রিয়া হার। আচ্ছা, এখানে দেখো তাহলে ডেল এ বাই ডেল টি অথবা ডেল বি বাই ডেল টি, এই যে রাশিমালা যেটা পেলাম এইটাকে আমরা বলি গড় বিক্রিয়া হার বলা হচ্ছে। এটাকে দেখো গড় বিক্রিয়া হার। তাহলে গড় বিক্রিয়া মানে কি? তাহলে নির্দিষ্ট সময়ের ব্যবধানে তাহলে বিক্রিয়কের গাঢ়তের যে পরিবর্তন হয় সেটাকে আমরা গড় বিক্রিয়া হার বলছি। আচ্ছা, এবার দেখো তাৎক্ষণিক বিক্রিয়া হার কাকে বলা হয়? বা আমি প্রথমে দেখো ধরো কোনো একটা বিক্রিয়া, ধরো একটা ইঞ্জিনের একটা কোনো একটা ফর্ম আছে, ধরো আমরা এ প্লাস বি এখান থেকে সি প্লাস ডি। আচ্ছা, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা গড় বিক্রিয়া হারটাকে কীভাবে লিখতে পারবো? তাহলে এখানে দেখো তাহলে বিক্রিয়া হার এইভাবে লিখতে পারি, তাহলে মাইনাস অফ 1 বাই এ ডেল এ বাই ডেল টি মাইনাস অফ 1 বাই বি ডেল বি বাই ডেল টি ইকুয়াল টু 1 বাই সি ডেল সি বাই ডেল টি ইকুয়াল টু 1 বাই ডি ডেল অফ ডি বাই ডেল টি। তাহলে যে কোনো একটা আকারে আমরা প্রকাশ করতে পারি। আচ্ছা, এরপর দেখো তাৎক্ষণিক বিক্রিয়া হার বা যেটাকে আমরা ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশান রেট বলছি। তাৎক্ষণিক বিক্রিয়া হার কাকে বলা হয়? কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে তুমি যদি বিক্রিয়া হার নির্ণয় করো, ধরো কোনো একটা সার্টেন মোমেন্ট, তাহলে ওই মুহূর্তে বিক্রিয়ার গতিবেগ কত, তাহলে ওই মুহূর্তে বিক্রিয়ার গতিবেগ কত সেটাকে আমরা কি বলি? তাৎক্ষণিক বিক্রিয়া হার। তাহলে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে যখন আমরা বিক্রিয়া হার নির্ণয় করব সেই বিক্রিয়া হারটাকে বলা হচ্ছে আমার কি? ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশান রেট। তাহলে সেটাকে আমরা কিভাবে প্রকাশ করব? আচ্ছা, এখন দেখো তোমরা যে এখানে এই যে ইকুয়েশন যেটা পেয়েছো ভালো করে লক্ষ্য করে দেখো, ধরো এই এ থেকে বি যে কনভার্সন যেটা করেছি, দেখো ধরো এ থেকে বি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আর ইকুয়াল টু ধরো বিক্রিয়া হার ইকুয়াল টু আমরা কত লিখেছি? দেখো মাইনাস অফ ডেল এ বাই ডেল টি, ডেল এ বাই ডেল টি। আচ্ছা, এটা হচ্ছে অ্যাভারেজ রিঅ্যাকশান রেট। আচ্ছা, এবার তাৎক্ষণিক বিক্রিয়া হার বা ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশান রেট কাকে বলে? মানে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে, এখন বলো তো নির্দিষ্ট মুহূর্তে মানে কি সময়ের ব্যবধানটা কত হবে? ধরো আমরা যদি T2 মাইনাস T1 বলি বা এটাকে আমরা ডেল টি আকারে প্রকাশ করছি, নির্দিষ্ট মুহূর্তে মানে সময়ের ব্যবধানটা অলমোস্ট আমার 0 হবে। তাহলে সময়ের ব্যবধান প্রায় 0। তাহলে এখানে কোনো একটা নির্দিষ্ট মুহূর্ত বা আমরা ইনস্ট্যান্টেনিয়াস বলতে বুঝি কি সময়ের ব্যবধানটা একদমই 0। তাহলে ডেল টি টেন্স টু 0, ডেল টি আমার কত হচ্ছে? টেন্স টু 0। তাহলে যখন হচ্ছে যে সময়ের ব্যবধান একদমই থাকবে না, তাহলে সেই মুহূর্তটাকে আমরা ইনস্ট্যান্টেনিয়াস তাৎক্ষণিক আমরা বলছি।
তাহলে আমরা যদি এখানে লিমিট যদি তোমরা যেহেতু ক্লাস 11 লিমিট করে এসছো, তাহলে লিমিট ডেল টি টেন্স টু 0, তাহলে ডেল এ বাই ডেল টি, তাহলে লিমিট ডেল টি টেন্স টু 0 ডেল এ বাই কত হলো ডেল টি। আচ্ছা, যখন ডেল টি টেন্স টু 0, আচ্ছা যখন হচ্ছে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে বোঝাচ্ছে, তাহলে তখন আমরা ডেল টিটাকে আমরা কি লিখব, তাহলে ডিটি লিখব। তখন আমরা ডেল টিটাকে ডিটি আর ডেল এটাকে লিখব কি আমরা ডেল অফ এটাকে লিখব ডি অফ এ। আচ্ছা, তোমরা যেহেতু যারা ডিফারেন্সিয়াল করে এসছো তোমরা জানো যে আমরা খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য, মানে খুব ছোট পরিবর্তনের জন্য, তাহলে তখন আমরা এই স্মল ডি কথাটা আমরা ইউজ করি। তাহলে এই স্মল ডিটা কখন ব্যবহার হয়, মানে খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমরা স্মল ডি ইউজ করি। তাহলে ডেল এ, তাহলে আমরা ডি অফ এ, আর ডেল টিটাকে আমরা লিখব কি ডি অফ টি। তাহলে এইটাকে আমরা লিখতে পারি যখন ডেল টি টেন্স টু 0, তাহলে ডেল এটা হয়ে যাচ্ছে কি ডি অফ এ। তাহলে ডি অফ এ মানে কি হচ্ছে কি, তাহলে সময়ের ব্যবধানে তাহলে গাঢ়ত্বের পরিবর্তন। এখন সময়ের ব্যবধানটাই যদি 0 হয়, তাহলে গাঢ়ত্বের পরিবর্তনটা কি হচ্ছে অলমোস্ট, তাহলে একদম কম, তাহলে গাঢ়ত্বের কোনো পরিবর্তন হবে না বললেই চলা যায়। তাহলে এখানে দেখো, তাহলে ডি অফ এ আর এখানে কত আসছে ডি অফ টি, তাহলে এখানে একটা যেহেতু মাইনাস হবে, যেহেতু এটা বিক্রিয়ক, তাহলে এখানে একটা মাইনাস, তাহলে এখানে আমি পেলাম বিক্রিয়া হার আর ইকুয়াল টু মাইনাস অফ ডি ডিটি অফ এ। আচ্ছা, তাহলে আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে আমরা কীভাবে প্রকাশ করব দেখো, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, তাহলে মাইনাস অফ 1/a ডি অফ এ বাই ডিটি ইকুয়াল টু মাইনাস অফ 1/b ডি অফ এটা b হবে বাই ডিটি ইকুয়াল টু 1/c dc বাই ডিটি ইকুয়াল টু 1/d, সরি 1/, হ্যাঁ d ডিটি। তাহলে এই যে আমরা রিয়াকশান রেট যেটা পেলাম, এটা একটা আর ইকুয়াল টু, তাহলে এর সঙ্গে এটা হবে, তাহলে আর ইকুয়াল টু তাহলে কত হচ্ছে মাইনাস অফ 1/a ডিডিটি অফ এ। তাহলে এইভাবে আমরা দেখো প্রকাশ করতে পারি। তাহলে অ্যাভারেজ বিক্রিয়া হার এবং তাৎক্ষণিক বিক্রিয়া হারকে তাহলে কীভাবে প্রকাশ করবো তোমরা শিখলে। আচ্ছা, এবারে দেখো তাহলে তাহলে আমরা বিক্রিয়া হারকে কীভাবে প্রকাশ করতে হয় তাহলে সেটা আমরা জেনে গেলাম। আচ্ছা, এবার দেখো তাহলে বিক্রিয়ার গতিবেগ বা রিয়াকশান রেটটা কী কী বিষয়ের উপর নির্ভর করে। তাহলে আমি এখানে লিখেছি দেখো কী কী বিষয়ের উপর নির্ভর করছে। তাহলে ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য রেট অফ এ রিয়াকশান, মানে বিক্রিয়ার গতিবেগ কী কী বিষয়ের উপর নির্ভর করে। তাহলে প্রথমত হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব, তারপরে পয়েন্ট হচ্ছে উষ্ণতা, তারপরে কঠিন বিক্রিয়কের ক্ষেত্রফল আর অনুঘটক, এছাড়াও আরও কিছু বিষয়ের উপর নির্ভর করে। আচ্ছা, এখন দেখো বিক্রিয়কের গাঢ়ত্বের উপর কিভাবে ডিপেন্ড করে। তাহলে আমরা সাধারণত জানি বিক্রিয়কের গাঢ়ত্ব যত বাড়াবো বিক্রিয়ার গতিবেগ তত বৃদ্ধি পায়, আর বিক্রিয়কের গাঢ়ত্ব আমরা যত কমাবো বিক্রিয়ার গতিবেগ হ্রাস পায়, মানে কমে যায়। তাহলে বিক্রিয়কের গাঢ়ত্ব বাড়ালে বিক্রিয়কের গতিবেগ বৃদ্ধি পাচ্ছে, আর বিক্রিয়কের গাঢ়ত্ব যদি আমরা কমাই তাহলে বিক্রিয়ার গতিবেগও আমার কমে যাবে। আচ্ছা, কেন হচ্ছে? আচ্ছা, এখন বিক্রিয়ার গাঢ়ত্ব বেশি মানে কি, তাহলে পার ইউনিট ভলিউম, মানে প্রতি একক আয়তনে অণুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে অণুর সংখ্যা যত বাড়বে তাহলে অণুগুলোর মধ্যে কী হচ্ছে ইন্টারাকশানটা তত বাড়ছে, মানে অণুগুলো তাদের মধ্যে বেশি সংঘর্ষ করতে পারছে। তাহলে যত বেশি ইন্টারাকশান হবে তাহলে তার ক্ষেত্রে কী হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ আরও বেশি পরিমাণে উৎপন্ন হচ্ছে। সেই জন্য তাহলে দেখবে এখানে লেখা হয়েছে কি বিক্রিয়কের গাঢ়ত্বের উপর বিক্রিয়ার গতিবেগটা ডিপেন্ড করছে। তাহলে তোমরা জেনে রাখবে বিক্রিয়কের গাঢ়ত্ব যত বৃদ্ধি করব তাহলে তাদের ক্ষেত্রে কী হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে একক আয়তনে যদি অণুর সংখ্যা বৃদ্ধি পায় তাদের মধ্যে ইন্টারাকশান বা সংঘর্ষ বেশি হচ্ছে, যেটা কলিশন থিওরি তোমরা এই চ্যাপ্টারের শেষের দিকে পড়বে। তাহলে যত বেশি ইফেক্টিভ সংঘর্ষ বা ইফেক্টিভ যেটা কলিশন বলা হয়, তাহলে এই কার্যকরী সংঘর্ষ যত বাড়বে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব তত কিন্তু বৃদ্ধি পায়, বা আমরা বলতে পারি রিয়াকশানটার রেটটা আরও বা রিয়াকশানের গতিবেগ কিন্তু আরও ফাস্ট হয়, আরও বেড়ে যায়। আচ্ছা, 2 নম্বর হচ্ছে উষ্ণতা। আচ্ছা, উষ্ণতা হচ্ছে তোমরা প্রায় সকলেই জানো যে উষ্ণতা বাড়ালে প্রায় প্রত্যেকটা বিক্রিয়ারই গতিবেগ বৃদ্ধি পায়। সাধারণত উষ্ণতার উপর ডিপেন্ড করে আমরা বিক্রিয়াকে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশান আর একটা এন্ডোথার্মিক রিয়াকশান, মানে তাপগ্রাহী বিক্রিয়া আর তাপমোচী বিক্রিয়া। তাপগ্রাহী বিক্রিয়া মানে কি, এমন অনেক বিক্রিয়া আছে দেখবে বিক্রিয়া হওয়ার পর বিক্রিয়া পাত্রটা ঠান্ডা হয়ে যায়, মানে ও কী করছে তাপ শোষণ করে নিচ্ছে, সেই জন্য বিক্রিয়ার পাত্রটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তাহলে এই সমস্ত বিক্রিয়াগুলোকে আমরা বলি তাপগ্রাহী বিক্রিয়া বা এন্ডোথার্মিক রিয়াকশান। আর তাপমোচী বিক্রিয়া কি, তাপমোচী হচ্ছে এমন অনেক বিক্রিয়া আছে, এই মানে তাপমোচী বিক্রিয়া উদাহরণই বেশি পাবে তোমরা,
এই সমস্ত বিক্রিয়াগুলো কী হয়, বিক্রিয়া করার ফলে হিউজ অ্যামাউন্ট তাপ উৎপন্ন হয়, বা কোনো বিক্রিয়া আছে অল্প তাপ উৎপন্ন হয়, বা মনে রাখবে তাপ উৎপন্ন হয়। তাহলে যে সমস্ত বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় সেগুলো সাধারণত তাপমোচী বিক্রিয়া বা এক্সোথার্মিক রিয়াকশান। তাহলে এই তাপমোচী বলো বা তাপগ্রাহী, এই উভয় প্রকার বিক্রিয়ার ক্ষেত্রেই উষ্ণতা যত বাড়াবে বিক্রিয়ার গতিবেগ কিন্তু ফাস্ট হয়। তোমরা দেখবে অনেক উদাহরণ দেখবে। আচ্ছা, তোমরা খাবারের ক্ষেত্রে দেখবে তোমরা ফ্রিজে রাখলে খাবারটা কিন্তু অনেক দিন ভালো থাকে, আর এমনি অবস্থায় তুমি এমনি রুম টেম্পারেচারে রেখে দিলে, ঘরের উষ্ণতায় রাখলে তুমি দেখবে খাবারটা খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আচ্ছা, ফ্রিজে খাবার কেন ভালো থাকছে? কারণ হচ্ছে যত উষ্ণতা কম হচ্ছে তাহলে তার রিয়াকশান মানে ডিগ্রেডেশন যে রিয়াকশানটা আর কী হয়ে যাচ্ছে, তার রেটটা অনেক কমে যাচ্ছে। আর উষ্ণতা তুমি বেশি দেখবে গরমকালে খুব যে কোনো খাবার কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তার কারণ কি? কারণ তখন টেম্পারেচার বেশি থাকে। তাহলে টেম্পারেচার বেশি থাকার জন্য যে ডিগ্রেডেশন যে রিয়াকশান যেটা হয়, তাহলে ওখানে যে রিয়াকশানগুলো চলে তার গতিবেগটা কিন্তু ফাস্ট হয়, অনেকটা বেশি হয়। তাহলে গতিবেগ বেড়ে যাচ্ছে। তাহলে এখানে মনে রাখবে উষ্ণতা যত বাড়াবে, উষ্ণতা বাড়ালে কি হয়, বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায়। কেন? কারণ উষ্ণতা যত বাড়াবে ওখানে যে অণুগুলো আছে তাহলে অণুগুলোর তাহলে তার গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে। তাহলে গতিশক্তি বৃদ্ধি পেলে তাহলে দুটো, ধরো যে কোনো দুটো অণু, তাহলে এই যদি গতিশক্তি বৃদ্ধি পায়, আমরা জানি কি অণুগুলো কিন্তু স্থির থাকে না, সব সময় কী করে একে অপরের সঙ্গে তাহলে কিন্তু হ্যাপাসারে এদিক ওদিক ঘুরে বেড়ায়। তাহলে এই যত তাহলে গতিশক্তি বৃদ্ধি পাবে তাহলে এদের মধ্যে সংঘর্ষ মানে কলিশন তত বেশি হবে। তাহলে কলিশন যত বেশি হবে তাহলে কি হচ্ছে, তাহলে আমার বিক্রিয়ার গতিবেগটাও তত বৃদ্ধি পাবে। তাহলে উষ্ণতার উপর তাহলে কীভাবে ডিপেন্ড করে তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখান থেকে একটা দেখো বলাই যায় প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জন্য, তাহলে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জন্য উষ্ণতা বৃদ্ধি করলে বিক্রিয়ার গতিবেগ আগের গতিবেগের প্রায় ডাবল হয়ে যায়। ধরো প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য গতিবেগটা প্রায় ডাবল হয়ে যায়। ধরো 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কোনো একটা বিক্রিয়ার গতিবেগ যেটা থাকবে, আমি যদি 10 ডিগ্রি বাড়াই, ধরো 60 করলাম, তাহলে 60 ডিগ্রি টেম্পারেচারে তার গতিবেগটা আগের গতিবেগের প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। তবে এটা প্রত্যেক বিক্রিয়ার ক্ষেত্রে না, কিছু মানে প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে উষ্ণতার উপর ডিপেন্ডটা সেই বিক্রিয়ার উপর ডিপেন্ড করে। তাহলে প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে এই পরিবর্তনটা কিন্তু বিভিন্ন হয়। 3 নম্বর পয়েন্ট দেখো, কঠিন বিক্রিয়কের ক্ষেত্রফল। আচ্ছা, কঠিন বিক্রিয়কের ক্ষেত্রফল তোমরা এই নামটা শুনেই বুঝতে পারছো। আচ্ছা, বিক্রিয়া কীভাবে হতে পারে? লিকুইডের সাথে লিকুইডের হতে পারে, লিকুইডের সাথে গ্যাসের হতে পারে, গ্যাসের সঙ্গে গ্যাসের, সলিডের সঙ্গে গ্যাসের বা লিকুইডের হতে পারে। আচ্ছা, এখন দেখো এই বিভিন্ন প্রকার বিক্রিয়া হতে পারে। তাহলে এখানে এই যে লিকুইড বলো বা গ্যাস বলো, সলিড বলো, আমরা জানি পদার্থের 3টি অবস্থা, সলিড, লিকুইড, গ্যাস। যখন আলাদা ফেজে থাকবে বা সেখানে যদি কোনো সলিড ফেজ থাকে, তাহলে এই সলিড ফেজ থাকলে এই বিক্রিয়াটাকে আমরা বলি কি, অসমসত্ব বিক্রিয়া বলা হয়। যেখানে দুটো আলাদা ফেজ এক্সিস্ট করবে তাহলে অসমসত্ব বিক্রিয়া। আচ্ছা, যেমন দেখো তোমাদের একটা উদাহরণ দেওয়া যায়, যেমন হচ্ছে গোল্ড প্লেটের উপস্থিতিতে হাইড্রোজেন আয়োডাইড গ্যাসের বিয়োজন। তাহলে গোল্ড প্লেটের উপস্থিতিতে হাইড্রোজেন আয়োডাইড গ্যাসের বিয়োজনের ফলে আমরা আয়োডিন গ্যাস উৎপন্ন হয় বা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে এই যে বিক্রিয়াটা হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড গ্যাস, আর এখানে গোল্ড প্লেট। তাহলে এখানে দেখো গোল্ড প্লেট, আমরা জানি কি একটা সোনার পাত রয়েছে। তাহলে সোনার পাতের প্রেজেন্সে হাইড্রোজেন আয়োডাইড গ্যাসের যে বিয়োজন, এই বিক্রিয়াটা হচ্ছে একটা কঠিন একটা বিক্রিয়ার, ধরো যেখানে একটা অসমসত্ব বিক্রিয়ার উদাহরণ। তাহলে এখানে কি হচ্ছে, এখানে বিক্রিয়ার রেটটা কিন্তু হাইড্রোজেন আয়োডাইড গ্যাসের উপর ডিপেন্ড করবে না, মানে তার গাঢ়তার উপর ডিপেন্ড করবে না, অনলি ডিপেন্ড করবে কার উপরে, কঠিন বিক্রিয়কের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করবে। তোমাদের আগে যে ফার্স্ট অর্ডার বা সেকেন্ড অর্ডার বা জিরো অর্ডার যে বিক্রিয়াগুলো আছে সেখানে তোমরা এটা আরও ভালো করে জানতে পারবে এটা কেন ডিপেন্ড করবে না হাইড্রোজেন আয়োডাইড গ্যাসের উপর। আচ্ছা, তাহলে এখানে দেখো তাহলে কার উপর ডিপেন্ড করছে, কঠিন বিক্রিয়কের ক্ষেত্রফলের উপর। তাহলে এবারে যে কঠিন বিক্রিয়ক যেটা রয়েছে, ধরো এখানে আমার যে এক্সাম্পল যেটা দিলাম, এখানে আমরা সোনার পাত ব্যবহার করেছি। তাহলে আমরা সোনার পাতের ক্ষেত্রফল যত বেশি হবে গ্যাসের সঙ্গে, ধর হাইড্রোজেন আয়োডাইড গ্যাস যেটা রয়েছে তাহলে আর সারফেস এরিয়া যত বেশি হবে, তাহলে দুটোর মধ্যে কি হচ্ছে, ইন্টারাকশান বেশি হচ্ছে। তাহলে একটা ছোট এরিয়ার মধ্যে আমরা জানি গ্যাসের অণুগুলো কী হবে, আর কম পরিমাণ আসতে পারবে, সংস্পর্শে আসতে পারবে, কিন্তু সারফেস এরিয়া যত বৃদ্ধি করব গ্যাসীয় অণুগুলো কিন্তু আরও বেশি পরিমাণ কিন্তু এই গোল্ড প্লেটের সংস্পর্শে আসতে পারবে। তাহলে যত বেশি সংস্পর্শে আসতে পারবে তাহলে বিক্রিয়ার গতিবেগটাও তত বৃদ্ধি পাবে। আরেকটা হচ্ছে দেখো শেষ পয়েন্ট, অনুঘটক বা ক্যাটালিস্ট। আচ্ছা, তোমরা একদম ছোটোবেলা থেকেই পড়ে এসছো অনুঘটক আমরা জানি কি বিক্রিয়ার গতিবেগ বাড়ায় অথবা কমায়। বেশিরভাগ অনুঘটকগুলোই কিন্তু কী করে, বিক্রিয়ার গতিবেগগুলো বাড়িয়ে দেয়, এবং কিছু কিছু অনুঘটক আছে যেটা বিক্রিয়ার গতিবেগ কমায়। আচ্ছা, এখন অনুঘটকের উপর কীভাবে ডিপেন্ড করে দেখো। আচ্ছা, অনুঘটক তোমরা দেখবে পটাশিয়াম ক্লোরেট ক্লাস 10-এ পড়েছিলে,
এই পটাশিয়াম ক্লোরাইডকে আমরা যদি 600 ডিগ্রি সেন্টিগ্রেড বা 610 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে উত্তপ্ত করি, তাহলে এই পটাশিয়াম ক্লোরাইড এই গ্যাস এটা বিয়োজিত হয়ে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে, অক্সিজেন গ্যাস উৎপন্ন করে অত 610 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। তাহলে অনেক হাই টেম্পারেচারে পটাশিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে অক্সিজেন গ্যাস উৎপন্ন করছে। কিন্তু তুমি যদি এখানে অল্প একটু অনুঘটক দিয়ে দাও, আমরা সাধারণত এখানে অনুঘটক হিসাবে MnO2 ব্যবহার করি। এখানে আমরা ধরো MnO2 ব্যবহার করলে এইটা খুব কম টেম্পারেচারে 240 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কিন্তু এটা অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে এখানে দেখো আমি যখনই পটাশিয়াম ক্লোরাইডকে এমনি উত্তপ্ত করছি, মানে অনেক হাই টেম্পারেচার দিতে হচ্ছে তবে আমার অক্সিজেন গ্যাস পাচ্ছি, কিন্তু আমরা 240 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমি যদি অল্প একটু MnO2 ফেলে দিই, মানে ওর মধ্যে অল্প একটু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যদি আমরা দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা অক্সিজেন গ্যাস পেয়ে যাব। তাহলে এখানে দেখো অনেক কম টেম্পারেচারে রিয়াকশানটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই দুটো বিক্রিয়ার মধ্যে কোন বিক্রিয়াটা তাড়াতাড়ি সম্পন্ন হচ্ছে, তাহলে এই বিক্রিয়াটা তাড়াতাড়ি সম্পন্ন হচ্ছে, মানে এই বিক্রিয়ার গতিবেগ বেশি হচ্ছে। তাহলে অনুঘটকের উপস্থিতিতে সাধারণত বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায়। আচ্ছা, সেটা কীভাবে বৃদ্ধি পাবে সেটা এখনকার বিষয় নয়, তোমরা এই চ্যাপ্টারই শেষের দিকে তোমরা এর আনসারটা পাবে। আচ্ছা, তাহলে এগুলো তোমরা বুঝতে পেরেছ। এরপর হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব। প্রথমেই তোমাদের বলে দিয়েছি যে বিক্রিয়কের গাঢ়ত্বের উপর কীভাবে ডিপেন্ড করবে। আচ্ছা, তোমাদের যেহেতু এই চ্যাপ্টারে কিন্তু বিক্রিয়কের গাঢ়ত্বের উপর কীভাবে ডিপেন্ড করবে এটা নিয়ে কিন্তু একটু বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে এটা নিয়ে এখন তোমাদের পরবর্তী ডিসকাশন চলবে। আচ্ছা, তাহলে তোমরা এখানে শিখলে যে বিক্রিয়কের গাঢ়ত্ব, অনুঘটক, উষ্ণতা এবং হচ্ছে বিক্রিয়কের ক্ষেত্রফলের উপর কীভাবে ডিপেন্ড করে। আচ্ছা, তোমরা প্রথমে পড়েছিলে কি বিক্রিয়কের গাঢ়ত্বের উপর বিক্রিয়ার গতিবেগটা কীভাবে ডিপেন্ড করে। সাধারণত তোমরা জেনেছো কি বিক্রিয়কের গাঢ়ত্ব বৃদ্ধি পেলে বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায়। আচ্ছা, এবারে বিক্রিয়কের গাঢ়ত্বের সঙ্গে বিক্রিয়া হারের কি সম্পর্ক, এটা তোমরা ক্লাস 11-এ পড়ে এসেছিলে রাসায়নিক সাম্য চ্যাপ্টারে। এখানে তোমরা একটা ভরক্রিয়ার সূত্র একটা পড়েছিলে, ল অফ মাস অ্যাকশন, ভরক্রিয়ার সূত্র। সেখানে পড়েছিলে কি কোনো একটা নির্দিষ্ট বিক্রিয়ার নির্দিষ্ট উষ্ণতায় বিক্রিয়কের গাঢ়ত্ব, তাহলে একটা নির্দিষ্ট বিক্রিয়ার নির্দিষ্ট উষ্ণতায় বিক্রিয়কের গাঢ়ত্ব, তাহলে বিক্রিয়ার গতিবেগটা বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে এখানে ভালো করে মনে রাখো ল অফ মাস অ্যাকশন বা ভরক্রিয়ার সূত্র, ল অফ মাস অ্যাকশন। আচ্ছা, ভরক্রিয়ার সূত্র তোমরা পড়ে এসছো কি, দেখো ভরক্রিয়ার সূত্রে তোমরা পড়েছিলে কি কোনো নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট উষ্ণতায় বিক্রিয়ার গতিবেগ বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। আচ্ছা, এখন ধরো আমি A প্লাস বি, এখান থেকে একটা ধরো লিখলাম C প্লাস ডি, কোনো একটা বিক্রিয়া এখানে লিখলাম, তাহলে A প্লাস বি ইকাল টু C প্লাস ডি। তাহলে এখানে কি বলছে বিক্রিয়া হার, তাহলে বিক্রিয়া হার প্রপোর্শনাল হবে কার সঙ্গে, ধরো A আর B, তাহলে বিক্রিয়ক, তাহলে এখানে বিক্রিয়ক একে A আর B, তাহলে এই বিক্রিয়ার A আর B এর সক্রিয় ভরের উপর ডিপেন্ড করবে, তাহলে সক্রিয় ভরের সমানুপাতিক। আমরা যদি প্রথমে একটা বিক্রিয়া লিখি ধরো A আর ধরো B যদি আমি লিখি, তাহলে এর সক্রিয় ভর যদি আমরা ধরে নিই, তাহলে সক্রিয় ভরকে আমি যদি A ধরে নিই, তাহলে A আর ইজ প্রপোর্শনাল টু কত হবে A। আচ্ছা, এখন সক্রিয় ভর দেখো, আচ্ছা সক্রিয় ভরকে সাধারণত কোনো আমরা লঘু সমষ্টিগত দ্রবণের ক্ষেত্রে আমরা মোলার গাঢ়ত্ব, তোমরা একটু আগে এই প্রথম থেকেই যেটা পড়ে এসছো এই চ্যাপ্টারে একদম ফার্স্ট পার্টে পড়িয়েছি মোলার গাঢ়ত্ব। তাহলে আমরা লঘু সমষ্টিগত দ্রবণে সক্রিয় ভরকে মোলার গাঢ়ত্ব আকারেই প্রকাশ করা হয়, বা আমরা কোনো গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে বা গ্যাসীয় দ্রবণের ক্ষেত্রে এটাকে আমরা মোলার গাঢ়ত্ব আকারেও প্রকাশ করতে পারি বা তার আংশিক চাপের আকারেও প্রকাশ করতে পারি। তার কারণ হচ্ছে আংশিক চাপ আর মোলার গাঢ়ত্ব পরস্পরের সমানুপাতিক, মানে আংশিক চাপের সঙ্গে মোলার গাঢ়ত্ব সমানুপাতে পরিবর্তিত হয়। তাহলে আমরা কোনো লঘু সমষ্টিগত দ্রবণের ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ মাস বা আমরা সক্রিয় ভরকে আমরা মোলার গাঢ়ত্বের আকারে প্রকাশ করতে পারি। তাহলে মোলার গাঢ়ত্ব মানে হচ্ছে তাহলে যেটাকে আমরা মোল পার লিটার এককে প্রকাশ করি মোলার গাঢ়ত্বকে আমরা, অথবা এখানে E এর মোলার গাঢ়ত্বকে আমরা থার্ড ব্র্যাকেট অফ A এই আকারে কিন্তু আমরা প্রকাশ করি। তাহলে এখানে মনে রাখো এখন লঘু সমষ্টিগত দ্রবণের ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ মাসকে তার মোলার গাঢ়ত্বের আকারে প্রকাশ করব, আর কোনো গ্যাসীয় দ্রবণের ক্ষেত্রে সেটাকে আমরা মোলার গাঢ়ত্ব আকারে প্রকাশ করতে পারি বা তার আংশিক চাপ বা পার্শিয়াল প্রেসার আকারে প্রকাশ করতে পারি। তাহলে কোনো বিশুদ্ধ দ্রবণের ক্ষেত্রে অ্যাক্টিভ মাসের মান হয় 1। আচ্ছা, তাহলে এখন দেখো তাহলে আমি E এর মোলার গাঢ়ত্ব, তাহলে আমি যদি A ধরি তাহলে আর প্রপোর্শনাল কথা হচ্ছে A। তাহলে আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে কীভাবে লিখতে পারি, তাহলে এখানে রিয়েজেন্ট কে আছে, A আছে আর B আছে, তাহলে আর প্রপোর্শনাল টু A আর
বি। তাহলে এইভাবে আমরা দেখো তাহলে ল অফ মাস অ্যাকশনকে তাহলে এইভাবে আমরা ইউজ করতে পারি। তাহলে ল অফ মাস অ্যাকশন কী বলেছে, তাহলে বিক্রিয়া হার তার মোলার অ্যাক্টিভ সক্রিয় ভরের সমানুপাতিক, আর সক্রিয় ভরকে আমরা মোলার ঘনত্ব আকারে প্রকাশ করতে পারি। তাহলে আর প্রপোর্শনাল টু এ, তাহলে কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। আচ্ছা এবারে দেখো আমরা যখনই এই এটাকে যখন তুলে দেব, সমানুপাতটাকে যখন তুলে দেবো একটা ধ্রুবক আসবে, সেটা হচ্ছে কে। তাহলে আর ইকুয়াল টু কে, তাহলে আর ইকুয়াল টু কত আসছে, কে অফ এ অ্যান্ড বি। আচ্ছা এই যে কে যেটা আসলো আমরা সাধারণত জানি আর এইটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। আচ্ছা এই ধ্রুবকটা একটা নাম আছে, এই কেটাকে বলা হয় হার ধ্রুবক। এটাকে বলা হয় কি, হার ধ্রুবক বা রেট কনস্ট্যান্ট বলা হয়। এটাকে তোমার রেট কনস্ট্যান্ট বলতে পারো। আচ্ছা রেট কনস্ট্যান্ট, আর এটা বলতে পারো স্পেসিফিক রিয়াকশান রেট বলতে পারো, স্পেসিফিক রিয়াকশান রেট, তাহলে এটা আমরা বলতে পারি। তাহলে স্পেসিফিক রিয়াকশান রেট, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা দেখো এ প্লাস বি ইকুয়াল টু সি প্লাস ডি। এই বিক্রিয়ার রিয়াকশান রেটটাকে তোমরা প্রথমে তাহলে কীভাবে প্রকাশ করেছিলে, আমরা ই এর অথবা বি এর আকারে প্রকাশ করতে পারি। তাহলে আমরা লিখতে পারি মাইনাস অফ ডি এ বাই ডিটি ইকুয়াল টু কে অফ এ বাই বি, এ ইন্টু বি। তাহলে এইভাবে তোমরা কিন্তু প্রকাশ করতে পারো। তাহলে এখানে দেখো তাহলে এই কেটাকে বলা হচ্ছে কি স্পেসিফিক রিয়াকশান রেট, বা আমরা বলতে পারি রেট কনস্ট্যান্ট। আচ্ছা এখন দেখো এই কে আমরা এখন ভালো করে দেখো, যদি আমরা ই এর গাঢ়ত্ব যদি আমরা 1 ধরি আর বি এর গাঢ়ত্ব যদি আমরা 1 ধরি, মানে কোনো বিক্রিয়কের একক গাঢ়ত্বে, তাহলে এখানে কী হবে, তাহলে কে ইকুয়াল টু মাইনাস অফ ডি এ বাই কত হচ্ছে ডিটি। তাহলে কে ইকুয়াল টু তাহলে কত আসছে, কে মাইনাস অফ ডি এ বাই ডিটি। তাহলে কোনো দেখো বিক্রিয়কের একক গাঢ়, তাহলে বিক্রিয়া হার, তাহলে এখানে হার ধ্রুবক কাকে বলে, তাহলে ডেফিনেশনটা আমরা কীভাবে পাবো, তাহলে কোনো নির্দিষ্ট উষ্ণতায় বা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট বিক্রিয়ার একক গাঢ়ত্বে তার যে বিক্রিয়া হার হয়, সেই বিক্রিয়া হারটাকেই বলা হয় কি ওই বিক্রিয়ার হার ধ্রুবক বা স্পেসিফিক রিয়াকশান রেট বলা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা ডেফিনেশনটা কীভাবে দিতে পারি, তাহলে দেখো তাহলে যখন আমরা এর কনসেন্ট্রেশনটাকে 1 ধরলাম এবং বি এর কনসেন্ট্রেশন আমি যদি 1 ধরি, তাহলে এখানে 1 যদি বসাই আমরা পুট করি, তাহলে কে ইকুয়াল টু কত পাবো বলো, মাইনাস অফ ডি ডিটি অফ এ বা মাইনাস অফ ডি এ ডিটি, এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা ডেফিনেশনটা কীভাবে বলবো, তাহলে কোনো নির্দিষ্ট বিক্রিয়ার, তাহলে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট উষ্ণতায় তার একক গাঢ়ত্বে ওই বিক্রিয়ার যে গতিবেগ হবে বা ওই তাহলে একক গাঢ়ত্বে ওই বিক্রিয়ার হারকে আমরা কি বলি, ওই বিক্রিয়ার হার ধ্রুবক বা স্পেসিফিক রিয়াকশান রেট বা আমরা রেট কনস্ট্যান্ট আমরা বলতে পারি। তাহলে আমরা বিক্রিয়ার হার ধ্রুবক সম্বন্ধে জানলাম। আচ্ছা এবার দেখো রেট ইকুয়েশন কাকে বলে। রেট ইকুয়েশন হলো সাধারণত বিক্রিয়া হার আর বিক্রিয়ার গতিবেগের মধ্যে যে সম্পর্ক, তাহলে এই সম্পর্কটাকে আমরা যেভাবে স্থাপন করি বা উপস্থাপন করি সেটাকে আমরা বলি কি রেট ইকুয়েশন, বা এটা তোমাকে রেট ল বলতে পারো। তাহলে রেট ইকুয়েশন হচ্ছে বিক্রিয়া হারের সঙ্গে বিক্রিয়কের গতিবেগের যে সম্পর্ক, সেই ইকুয়েশনটাকে আমরা সাধারণত বলছি রেট ইকুয়েশন। আচ্ছা এখন রেট ইকুয়েশনটা তোমরা কীভাবে লিখবে, দেখো ধরো কোনো একটা বিক্রিয়া এ প্লাস বি, এখান থেকে এই ধরো একটা বিক্রিয়া, তাহলে এই রেট ইকুয়েশনটাকে আমরা কীভাবে লিখতে পারি তোমরা দেখো, তাহলে মাইনাস অফ তাহলে 1/a ডি এ বাই ডিটি, তাহলে আমরা যে কোনো একটা আকারে প্রকাশ করতে পারবো। তাহলে এটা ইকুয়াল টু কে অফ, তাহলে আমরা যদি ভরক্রিয়ার সূত্র যদি ব্যবহার করি, তাহলে এইটা এ আর এখানে যে সহগ যেটা আছে এইটা কিন্তু এর উপরে চলে যায়, মানে পাওয়ার সিরিজে চলে যাবে। তাহলে এ অফ এ ইন্টু কত হবে বি অফ বি। আচ্ছা আগের আমরা যে বিক্রিয়াগুলো দেখিয়েছিলাম দেখো সেখানে আমরা কিন্তু কোএফিসিয়েন্টটা 1 দেখিয়েছিলাম, কিন্তু এখানে যখন আমার কোনো একটা সহগ থাকবে তাহলে আমরা ভরক্রিয়ার সূত্র অনুযায়ী এইভাবে লিখতে পারবো। তাহলে কে অফ এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি, তাহলে এটা ইকুয়াল টু তোমরা এটার জায়গায় তোমরা এখানে বিক্রিয়া হার আর ইকুয়াল লিখতে পারবে। আমি এটা একবারে লিখেছি, তাহলে একবারে হচ্ছে আমরা রেটটাকে এইভাবে প্রকাশ করতে পারি। তাহলে মাইনাস অফ 1/a ডি এ বাই ডিটি ইকুয়াল টু কে অফ এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি। তাহলে এটা হচ্ছে রেট ইকুয়েশন বা আমরা রেট ল পেলাম। আচ্ছা এবার বলা হচ্ছে দেখো অনেক বিক্রিয়া আছে যেইটা কিন্তু এই ভরক্রিয়ার সূত্রকে ফলো করে না। যেমন দেখো এখানে N2O5 নাইট্রোজেন পেন্টক্সাইড গ্যাস, এই গ্যাসকে যদি আমরা বিয়োজন করি তাহলে এখানে উৎপন্ন হবে, তাহলে এখানে NO2 প্লাস অফ O2 গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা দেখো এখানে যদি এটা ব্যালেন্স করি তাহলে 2 আর এখানে কত হচ্ছে 4।
আচ্ছা, এই বিক্রিয়ার ক্ষেত্রে লক্ষ্য করে দেখো 2N2O5 প্লাস 4NO2 প্লাস O2, এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো আমরা যদি ভরকিয়ার সূত্র অ্যাপ্লাই করি তাহলে অ্যাকর্ডিং টু ল অফ মাস অ্যাকশন, তাহলে এই ভরকিয়ার সূত্র অনুযায়ী তাহলে এর বিক্রিয়া হারের সমীকরণটা আমরা পাবো কি, তাহলে R ইকুয়াল টু কে অফ N2O5 গ্যাস, তাহলে এর কি হচ্ছে, এর হোল স্কোয়ার হচ্ছে, যেহেতু এটা বিক্রিয়কের গাঢ়ত্বের সঙ্গে তাহলে তার সঙ্গে সমানুপাতিক। আর এখানে যে আমার গাঢ়ত্ব রাশির সঙ্গে তাহলে বিক্রিয়কের গাঢ়ত্ব রাশির সঙ্গে যে আমার সহগ যেটা থাকবে সেটা তার এই মানে পাওয়ার মানে ঘাত পজিশানে চলে যাবে, তাহলে উপরে চলে যাচ্ছে, তাহলে এর আমার ঘাত কত পেলাম 2। এটা হচ্ছে ভরকিয়ার সূত্র অনুযায়ী। কিন্তু এইটাকে যদি আমরা এক্সপেরিমেন্টালি যদি আমরা ডিটারমাইন করি তাহলে পরীক্ষালব্ধ ফলাফল থেকে কিন্তু আমরা এইরকম রেট ইকুয়েশন পাই না, যেটা পাই টোটালি কিন্তু ডিফারেন্ট। তাহলে পরীক্ষা তাহলে বাই এক্সপেরিমেন্টালি কিন্তু আমরা অন্য পাই। তাহলে এক্সপেরিমেন্টালি তাহলে এই বিক্রিয়া হার হয় R ইকুয়াল টু কে অফ N2O5 অনলি ফর এটা N2O5 এর উপর ডিপেন্ড করে। তাহলে এখানে দেখো আমরা দুটো ক্ষেত্রে দুরকম আমরা পাচ্ছি। তাহলে আমরা ভরকিয়ার সূত্র থেকে দেখো এই বিক্রিয়া হারটা ডিপেন্ড করছে N2O5 এর গাঢ়ত্বের স্কোয়ারের উপর ডিপেন্ড করছে, কিন্তু পরীক্ষালব্ধ যে ভ্যালু যেটা পেলাম সেটা কিন্তু অনলি ফর N2O5 এর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে। এইভাবে অনেক বিক্রিয়া আছে যেগুলো কিন্তু আমরা ল অফ মাস অ্যাকশনের সঙ্গে আর পরীক্ষালব্ধ মান দুটো কিন্তু আমরা ডিফারেন্ট পাই। তাহলে এখান থেকে একটা কনক্লুড করা যায় যে আমরা যে রেট ইকুয়েশন যেটা লিখি সেইটা কিন্তু আমরা যে কেমিক্যাল যে ব্যালেন্স ইকুয়েশন রয়েছে, তাহলে কেমিক্যাল ব্যালেন্স ইকুয়েশন যুক্ত যে ভরকিয়ার সূত্র রয়েছে তাহলে তার সঙ্গে এক হতেও পারে আবার নাও হতে পারে। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো এটা কিন্তু এক হয়নি। তাহলে এখানে আমরা তাহলে একটা কনক্লুড করতে পারি যে তাহলে কোনো বিক্রিয়ার যে তার যে রেট ইকুয়েশন, তাহলে রেট ইকুয়েশন সাধারণত এটা মানে এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করা হয়, এটার কোনো কিন্তু আমরা তাত্ত্বিকভাবে বা থিওরিটিক্যালভাবে কিন্তু ডিটারমাইন করা হয় না, এটা এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করা হয়। এটা কীভাবে এক্সপেরিমেন্টালি ডিটারমাইনার কী নির্ণয় করবে, সাধারণত এখানে কি করা হয় দেখো, ধরো আমি কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে মানে বিভিন্ন প্রারম্ভিক গাঢ়ত্বে ধরো একই উষ্ণতা রেখে বিভিন্ন প্রারম্ভিক গাঢ়ত্বে বিক্রিয়াটাকে সম্পন্ন করা হয় এবং সম্পন্ন করে কি করা হয় তার রেট নির্ণয় করা হয় এবং সেখান থেকে বিক্রিয়া হারের সঙ্গে বিক্রিয়ার গতিবেগের একটা সম্পর্ক নির্ণয় করা হয়। ঠিক এইভাবে দেখো আমি তোমাদের এখানে দেখাচ্ছি। আচ্ছা, এখন দেখো ধরো 2A প্লাস B, এখান থেকে ধরো C একটা বিক্রিয়া রয়েছে। ধরো এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা যদি ল অফ মাস অ্যাকশন ইউজ করো, ভরকিয়ার সূত্র যদি বার করো, তাহলে আর কত হচ্ছে, আর আমরা পাচ্ছি কে অফ বলো A স্কোয়ার ইন্টু B। তাহলে কে অফ A স্কোয়ার ইন্টু B এটা পেলাম। তাহলে এই যে এখানে রয়েছে 2A প্লাস B ইকুয়াল টু C, তাহলে আমরা ভরকিয়ার সূত্র থেকে আমরা পেলাম কি আর ইকুয়াল টু কে অফ A স্কোয়ার B। এবার আমরা এক্সপেরিমেন্টালি যদি আমরা ডিটারমাইন করি তাহলে আমরা পরীক্ষালব্ধ বা এক্সপেরিমেন্টালি আমরা কীভাবে এর বিক্রিয়ার গতিবেগটা নির্ণয় করব, তাহলে এখানে কি করা হয়, আমি ধরো এখানে কতগুলো আমরা এক্সপেরিমেন্ট নাম্বার 1, 2, 3। আচ্ছা, এখানে আমরা মোলার গাঢ়ত্ব A আর মোলার গাঢ়ত্ব ধরো B। আচ্ছা, যেহেতু তোমরা ভরকিয়ার সূত্র থেকে পড়েছো বিক্রিয়া হার অনলি ফর বিক্রিয়কের গাঢ়ত্বের উপরই কিন্তু ডিপেন্ড করে, তাহলে আমার মোলার গাঢ়ত্বকে আমরা ধরলাম কোনো একটা মুহূর্তে এর প্রারম্ভিক মোলার গাঢ়ত্ব একদম ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তাহলে একইভাবে এখানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন মানে একদম বিক্রিয়া শুরুর সময়, মানে তুমি E আর B যতটা পরিমাণ নিয়ে বিক্রিয়া শুরু করছো সেটাকে বলা হয় তার প্রারম্ভিক গাঢ়ত্ব। ধরো তুমি X পরিমাণ A নিয়েছো আর Y পরিমাণ B নিয়েছো, আর এখানে ধরো আমরা বিক্রিয়া হার বা বিক্রিয়ার গতিবেগ বা আমি এটা বিক্রিয়া হার, এখানে রিয়াকশান রেট আমি আর পেলাম। এখন দেখো ধরো তুমি এখানে X পরিমাণ A নিয়েছো এবং Y পরিমাণ B নিয়েছো, B নিয়ে তার হার ধরো তার রেটটা নির্ণয় করেছো, তুমি পেলে কত আর পেয়েছো। এবারে তুমি কি করছো, প্রারম্ভিক গাঢ়ত্ব যে কোনো একটাকে কনস্ট্যান্ট রেখেছো এবং সেকেন্ড এক্সপেরিমেন্টটা কি করেছো, ধরো আমি এই বিটা প্রথমে যেটা নিয়েছিলাম সেই একই রাখলাম। ধরো তুমি 10 মোল B নিয়েছিলে, 10 মোল B নিলে কিন্তু প্রথমে ধরো 10 মোল তুমি X নিয়েছিলে। ধরো প্রথম এক্সপেরিমেন্টে তুমি 10 মোল A আর 10 মোল B নিয়ে একটা বিক্রিয়ার গতিবেগ পেয়েছিলে। বিক্রিয়ার গতিবেগ মানে কি, তাহলে প্রতি ইউনিট
মানে পার ইউনিট টাইমে, তাহলে পার ইউনিট টাইমে কী পরিমাণ কনভার্সন হচ্ছে সেটাকে আমরা বিক্রিয়ার গতিবেগ বলি। তাহলে প্রতি একক সময়ে তাহলে বিক্রিয়কের গাঢ়ত্বের যে পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা তার বিক্রিয়ার গতিবেগ বলছি, আর বিক্রিয়া হার বলছি আমরা। তাহলে একইভাবে দেখো পারমিক গড়তে এক্ষুনি বললাম কি এই পরিমাণ এক্স পরিমাণ নিয়ে হচ্ছে, এটা ওয়াই পরিমাণ নিয়ে হচ্ছে, তাহলে সেখান থেকে তুমি একটা তার তাহলে প্রতি একক সময়ে বিক্রিয়ার গাঢ়ত্বের কী পরিবর্তন হচ্ছে সেটা এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করা সম্ভব। তাহলে সেটা তুমি এটা নির্ণয় করলে। আচ্ছা, এবারে সেকেন্ড এক্সপেরিমেন্টে তুমি করলে কি, ধরো ওয়াইটাকে তুমি বি এর কনস্ট্যান্টটা এইটাকে ফিক্সড রেখেছো, এইটাকে রেখে এই এক্সে মানে এর যে মোলার গাঢ়ত্ব যেটা আছে এইটাকে তুমি দ্বিগুণ করেছো। তাহলে প্রথমে দেখো এক্স করেছো, এখন কি করলে তার দ্বিগুণ করে দিলে। প্রথমে ধরো 10 মোলের জায়গায় এটাকে তুমি নিলে 20 মোল, এটাকে 20 মোল, এটাকে 10 মোলই রেখেছো, মানে 2x ওয়াই। তখন দেখবে বিক্রিয়ার গাঢ়ত্ব ধরো আমি একটা পেলাম, ধরো এটা আমি পেলাম, এইটা 4r পেলাম। ধরো এক্সপেরিমেন্ট করছো তুমি, এক্সপেরিমেন্ট করে তুমি প্রথমে এটা পেলে অথবা সেকেন্ডে তুমি এটা পেলে। তাহলে ফার্স্ট এক্সপেরিমেন্ট, এখানে এক্সপেরিমেন্ট নাম্বার, তাহলে প্রথম এক্সপেরিমেন্টে তুমি এটা পেলে এক্স ওয়াই দিয়ে আর পেলে, এবং সেকেন্ড এক্সপেরিমেন্টে তুমি এর গাঢ়ত্বটাকে দ্বিগুণ করলে এবং এটা ফিক্সড রেখেছো, তখন তুমি এটা পাচ্ছ। ধরে নাও এটা সব কিন্তু কনসিডার করছো, এটা ধরে নিচ্ছ, হ্যাঁ 4r। এবারে ধরো আরেকটা তুমি এক্সপেরিমেন্ট করছো, সেখানে কি করছো, এক্সটাকে কিন্তু কনস্ট্যান্ট রেখেছো। এবারে তুমি আগেরটা যেমন কি করেছিলে, এর গাঢ়ত্বটাকে কনস্ট্যান্ট রেখে এটাকে ডাবল করেছো। এবারে এক কাজ করো, এটাকে কনস্ট্যান্ট রাখো, এটাকে কনস্ট্যান্ট রেখে তুমি এইটাকে ডাবল করো। তখন দেখা গেছে এর গাঢ়ত্বের পরিবর্তন যেটা আমরা পেয়েছি, তাহলে পার ইউনিট টাইমে 2r পাওয়া গেছে। তাহলে এখান থেকে দেখো আমরা তাহলে এই রিয়াকশান রেট এখান থেকে আর এই বিক্রিয়কের গাঢ়ত্ব একটা আমরা সম্পর্ক স্থাপন করতে পারি। ভালো করে দেখো, তাহলে এটা যদি এক্স আর ওয়াই করে, তাহলে প্রথমে এত মূল্যে আমরা আর পেয়েছি। তাহলে যখনই দেখো আমরা যখন ওয়াইটাকে ফিক্সড রাখলাম, এক্সটাকে দ্বিগুণ করলাম, তখনই কিন্তু এটা কি হয়ে গেল বলো, 4 গুণ হয়ে গেল। রেটটা প্রথমে কত ছিল, আর ছিল, কিন্তু এখন কত হয়ে গেছে, 4 গুণ হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাহলে আর, তাহলে এর সঙ্গে কীভাবে পরিবর্তন হবে বলো, তাহলে আরটা এর সঙ্গে কীভাবে পরিবর্তন হবে, এইটাকে আমি ফিক্সড রাখছি, আমি বিটাকে ফিক্সড রেখেছি কনস্ট্যান্ট, তাহলে বি এর সঙ্গে এই পর্যন্ত, এই দুটোর পর্যন্ত, তাহলে বিক্রির হারটা বি এর উপর ডিপেন্ড করছে না। কিন্তু তুমি যদি এখানে দেখো এক্সটাকে যখনই ডাবল করেছো, বিক্রিয়ার গতিবেগটা 4 গুণ হয়ে গেছে। তাহলে 4 গুণ হয়ে গেলে তাহলে লিখতে পারো, তাহলে কি 4 গুণ মানে কীভাবে লিখতে পারো, তাহলে এ স্কোয়ার, তাহলে এটা হলেই তো 4 গুণ হবে। তাহলে ভালো করে দেখো তো, এখান থেকে প্রথমে যদি এক্স করো তাহলে এক্স স্কোয়ার, আর সেকেন্ড কেসে যদি সেকেন্ড এক্সপেরিমেন্টে যদি 2x করো এর হোল স্কোয়ার, মানে তাহলে কত হচ্ছে, ধরো এটাকে আমি 4x স্কোয়ার, তাহলে 4 গুণ হয়ে গেছে। তাহলে প্রথমটা x স্কোয়ার ছিল, এখন কত হয়ে গেছে দেখো 4x স্কোয়ার, তাহলে 4 গুণ হয়ে গেছে। আচ্ছা, এবারে দেখো 3 নম্বর যে এক্সপেরিমেন্টটা করছো, 3 নম্বর এক্সপেরিমেন্টটা ভালো করে লক্ষ্য করো। তুমি এবারে এটাকে ফিক্সড করেছো, কিন্তু ওয়াইটাকে দ্বিগুণ করছো, মানে হচ্ছে বি এর কনসেন্ট্রেশনটাকে তুমি 2y করছো, দ্বিগুণ করে দিচ্ছ। প্রথমে ওয়াই নিয়েছিলে, এখন তারা দ্বিগুণ করে নিলে। ধরো এটা 10 মোল আর এটা তুমি নিলে 20 মোল, তাহলে তখন দেখো বিক্রিয়ার গতিবেগটা কী হচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে এটা কীভাবে হতে পারে, তাহলে অনলি বলতে পারো, তাহলে আর প্রপোর্শনাল টু কত হচ্ছে বলো, অনলি ফর বি এর কনসেন্ট্রেশনের সঙ্গে মানে সমানুপাতি হচ্ছে। তাহলে প্রথমে যদি এক্স হয়, আমি প্রথমে এক্স লিখলাম, ধরো এখানে বি এর কনসেন্ট্রেশন যদি এক্স হয়, আর ইকুয়াল টু আর প্রপোর্শনাল টু এক্স, আর যখন দ্বিগুণ করলে আর প্রপোর্শনাল কত হচ্ছে 2x, তাহলে দেখো অনলি ফর দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আর এর সঙ্গে এর সম্পর্ক হচ্ছে আর ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার, আর বি এর সম্পর্ক হচ্ছে আর ইজ প্রপোর্শনাল টু বি, তাহলে বি এর সঙ্গে সমানুপাতি আর এর বর্গের সমানুপাতি। তাহলে বোঝা গেল কি সম্পর্কটা। তাহলে আমরা যদি এই দুটো একসঙ্গে করি, তাহলে আমরা পাবো কি, আর প্রপোর্শনাল টু এ স্কোয়ার বি, আর এখান থেকে দেখো আর ইকুয়াল টু কে অফ এ স্কোয়ার বি। তাহলে আমরা এখান থেকে তাহলে এ বাই এক্সপেরিমেন্টালি, তাহলে এটা আমরা এক্সপেরিমেন্টাল ভ্যালু পেলাম এইটা। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা এক্সপেরিমেন্টাল মানে পরীক্ষালব্ধ যে মানটা পেলাম সেটা দেখো আর ইকুয়াল টু কে অফ এ স্কোয়ার বি, আর ল অফ মাস অ্যাকশন থেকে যেটা পেয়েছি সেটা আর এটা কিন্তু সেম একই পেলাম। তাহলে আমরা কি বলেছি, তাহলে ভরক্রিয়ার সূত্র থেকে আমরা যে রেট ইকুয়েশনটা পাবো সেটা পরীক্ষালব্ধ ভ্যালু যে আমরা যেটা পাবো তার সঙ্গে সমান হতে পারে, আবার নাও পারে। তাহলে এটা সমান হয়েছে। এবার আমরা সেকেন্ড আরেকটা উদাহরণ দেব, সেখানে আমরা দেখি। আচ্ছা, এবারে দেখো এই সেকেন্ড যে এক্সাম্পল যেটা এখানে লিখেছি 3a + 2b ইকুয়াল টু এখান থেকে c। ধরো এখানে 3 মোল এ 2 মোল বি এর সঙ্গে বিক্রিয়া করে 1 মোল সি উৎপন্ন করছে। তাহলে আমরা ভরক্রিয়ার সূত্র থেকে আমরা এর রেটটা লিখতে পারি কে ইকুয়াল টু এ কিউব
যেহেতু আমার এই সহগটা কোএফিসিয়েন্টে স্টয়চিওমেট্রিক যে কোএফিসিয়েন্ট রয়েছে এটা আমার পাওয়ার পজিশনে চলে যাচ্ছে, তাহলে পাওয়ারে চলে যাচ্ছে, তাহলে এ কিউব আর বি স্কোয়ার, এটা হচ্ছে বাই ল অ্যাকশন, তাহলে ল অফ মাস অ্যাকশন, তাহলে ভরক্রিয়ার সূত্র অনুযায়ী আমরা এর রেট ইকুয়েশন এটা পেয়েছি, তাহলে আর ইকুয়াল টু কে অফ এ কিউব ইন্টু বি স্কোয়ার, এটা আমরা পেয়েছি। এবারে এক্সপেরিমেন্টালি এটা আমরা কীভাবে পেতে পারি দেখো, তাহলে একইভাবে আমরা যদি একটা এক্সপেরিমেন্ট করি, ধরো এখানে এক্সপেরিমেন্ট নাম্বার 1 2 3 তিনটে এক্সপেরিমেন্ট করেছি ঠিক আগের মতোই। এখানে দেখো একদম শুরুতে ধরো প্রথম এক্সপেরিমেন্ট যেটা করেছি, এখানে এটা এক্স নিয়েছি, এটা এর গারোতে আমরা ওয়াই মোল নিয়েছি, এত মোল পার লিটার বি নিয়েছি, এত মোল পার লিটার ধরো এক্স মোল পার লিটার আমরা এ নিয়েছি, তখন আমরা বিক্রিয়ার হার পেলাম কত আর। একইভাবে এক্ষেত্রেও তোমরা দেখো এটাকে আমরা দ্বিগুণ করেছি, তাহলে যখন দ্বিগুণ করলাম তখন আমরা দেখো রিয়াকশন রেটটা কত হলো 4 গুণ হয়ে গেল। আমরা কিন্তু এখানে বি এর কনসেন্ট্রেশন কিন্তু ফিক্সড রেখেছি। আর 3 নম্বর যে এক্সপেরিমেন্ট সেখানে আমরা কি করব, এর কনসেন্ট্রেশনটাকে আমরা ফিক্সড রেখে এটাকে দ্বিগুণ করলাম, তখন বিক্রিয়ার রেটটা পেলাম কি দ্বিগুণ পেলাম। তাহলে এই ক্ষেত্রে একইভাবে আমরা আগের মতোই আমরা লিখতে পারি, তাহলে আর প্রপোর্শনাল টু এ স্কোয়ার। তাহলে দেখো তাহলে এর সঙ্গে কীভাবে সম্পর্ক হচ্ছে, যখনই তুমি এর গারোতে দ্বিগুণ করলে তখন এটা 4 গুণ হয়ে গেল, তাহলে সেটা কীভাবে সম্ভব, তাহলে আর এর সঙ্গে এর যদি বর্গ, তাহলে এর বর্গের যদি সমানুপাতি হয় তখনই সম্ভব এটা। আচ্ছা এবারে বি এর সঙ্গে কীভাবে হচ্ছে, আর প্রপোর্শনাল টু কত হচ্ছে বি, তাহলে এখানে দেখো আমি বি যখনই ডাবল করেছি তখন এটাও ডাবল হয়েছে, তাহলে বি এর সঙ্গে সমানুপাতি পরিবর্তিত হচ্ছে। তাহলে আমরা যদি দুটো একসঙ্গে করি তাহলে আর প্রপোর্শনাল টু আমরা কত পেলাম, তাহলে এ স্কোয়ার আর বি পেলাম, তাহলে আর ইকুয়াল টু কত কে অফ এ স্কোয়ার বি, তাহলে এইটা পেলাম। তাহলে এখানে এক্সপেরিমেন্টাল ভ্যালু আমরা পেলাম, তাহলে বাই এক্সপেরিমেন্টাল, তাহলে এখানে আমরা পরীক্ষালব্ধভাবে বা এক্সপেরিমেন্টালি কিন্তু আমি এই ইকুয়েশনটা পেলাম, তাহলে এই রেট ইকুয়েশনটা পেয়েছি। আর ল অফ মাস অ্যাকশন ভরক্রিয়ার সূত্র থেকে আমি কে অফ এ কিউব ইন্টু বি স্কোয়ার এটা পেয়েছি। আচ্ছা এখন দেখো এখানে কিন্তু দুটো কিন্তু আলাদা আলাদা, তাহলে এক্ষেত্রে এক হয়নি, আগের যে এক্সাম্পল যেটা দিয়েছিলাম সেক্ষেত্রে দেখো মিলে গেছে, একই হয়েছে, তাহলে এই সেকেন্ড এক্সাম্পলের ক্ষেত্রে কিন্তু এক হলো না। তাহলে এখানে একটা মনে রাখবে তোমরা, তাহলে যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে যখনই আমি তার রেট ইকুয়েশন লিখবো অথবা তোমাদের বইয়ে যখন কোনো কোয়েশ্চেন থাকবে সবগুলোই কিন্তু পরীক্ষালব্ধ, কোনোটাই কিন্তু থিওরিটিক্যাল নয়, তাত্ত্বিক নয়। তাহলে প্রত্যেকটা রেট ইকুয়েশন কিন্তু মানে পরীক্ষাগত বা এটাকে এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করা হয়। তাহলে তোমাদের যেটা করালাম, তাহলে হার্দুভাকের সঙ্গে বা এখানে রেট ইকুয়েশন, তাহলে বিক্রিয়ার যে গতিবেগ এবং হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্বের যে সম্পর্ক সেটাকে আমরা বলেছি কি রেট ইকুয়েশন, এবং রেট ইকুয়েশনটাকে কীভাবে প্রকাশ করব সাধারণত আমি বলেছি কি এটা একমাত্র পরীক্ষালব্ধভাবেই বা এক্সপেরিমেন্টে ডিটারমাইন করা হয়, এটা কিন্তু কোনো তাত্ত্বিক মান থেকে নির্ণয় করা হয় না, এটা পরীক্ষাগতভাবেই কিন্তু নির্ণয় করা হয়। আচ্ছা আজকের ভিডিও আমরা এখান পর্যন্তই, এবার নেক্সট ভিডিওই আমরা এখান থেকে আমরা যে রেট কনস্ট্যান্ট যেটা পেয়েছি, তাহলে এই হার্দুভাগের সিগনিফিক্যান্স বা তাৎপর্য কী, সাধারণত হার্দুভাগের তাৎপর্য এবং হচ্ছে এর একক, বিক্রিয়ার ক্রম, মলিকুলারিটি এবং আরও যে সমস্ত বিষয়গুলো রয়েছে এই চ্যাপ্টারে, তার নেক্সট ক্লাসে আমরা তাহলে সেগুলো আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো আলোচনা করব। আজকের ভিডিও এখান পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও। হ্যাভ আ নাইস ডে।